আচ্ছা, আগের দিন আমরা মিনারেলসটা কমপ্লিট করে নিয়েছি। পুরো নিউট্রিশনের মধ্যে একটা পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটারটা আজকে আমরা স্টার্ট করব। আচ্ছা, ওয়াটার বলতে গেলে মানে ওয়াটারের টপিক নিয়ে আলোচনা করতে গেলে এটা প্রথমেই আসে, যেটা আমরা একদম ছোট থেকে জেনে এসেছি, যে জলের আরেক নাম জীবন। কেন ওয়াটারকে আমাদের লাইফের সাথে তুলনা করা হয়, এটা একটা প্রশ্ন। বিকজ যদি দেখা যায় তাহলে বলা হয় যে একটা লিভিং বডি বা একটা হিউম্যান বডির মধ্যে, বডি সিস্টেমের মধ্যে, প্রতিটা সেলের মধ্যে, প্রত্যেকটা টিস্যুতে, ইভেন বোনস এর মধ্যেও, হেয়ার এর মধ্যেও, স্কিনের মধ্যেও কিন্তু রয়েছে ওয়াটার। কেন বলা হচ্ছে যে ওয়াটারটা আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট, বা আমাদের আরেক নামকে কেন ওয়াটার হিসেবে তুলনা করা হয়? কারণ আমাদের যে বডি, যে কোনো লিভিং বডি তৈরি হতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে সেল। বিভিন্ন সেল মানে অনেকগুলো সেল একসঙ্গে পরপর যুক্ত হয়ে তারপরে টিস্যু তৈরি করেছে, যেটা আমার হিউম্যান বডিতে পড়েছিলাম। সেই রকম অনেকগুলো টিস্যু একসঙ্গে যোগ করে তবে একটা এন্টায়ার অর্গান তৈরি হচ্ছে। এই যে সেল, প্রত্যেকটা সেলের ভিতরে এবং বাইরে কিন্তু থাকছে ওয়াটার, ঠিক আছে? এবং এই ওয়াটারের মধ্যে আমরা ইউজুয়ালি দুটো কম্পার্টমেন্ট দেখে থাকি, বা সেলের মধ্যেও আমরা দুটো কম্পার্টমেন্ট দেখে থাকি। কিরকম বিষয়টা? অর্থাৎ প্রত্যেকটা সেল পাশাপাশি নিজেদের মধ্যে কিন্তু একটা কলোনি তৈরি করে রয়েছে, ঠিক আছে? এই সেলের পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের ব্লাড ভেসেল, চলে যাচ্ছে। এই যে সেলের ভিতরে যে প্রেসারটা, সেটাকে মেনটেন করছে একটা ফ্লুইড বা ওয়াটার। তাকে বলবো, যেহেতু সেলের মধ্যে রয়েছে তাই এর নাম হচ্ছে ইন্ট্রা সেলিউলার ফ্লুইড। কারণ এই ওয়াটারটা সেলের মধ্যে রয়েছে তাই এর নাম ইন্ট্রাসেলিউলার ফ্লুইড। আবার সেলের ভিতরে যে ওয়াটার কন্টেন্টটা রয়েছে সেটা যাতে এতটাও বেশি প্রেসার না দিয়ে দেয় যার কারণে সেলটা ফেটে যায়, তার জন্য কিন্তু সেলের বাইরেও একটা ফ্লুইড মিডিয়াম রয়েছে। শুধুমাত্র সেলের বাইরে নয়, পুরো বডিতেই এই ফ্লুইড মিডিয়ামটা রয়েছে, যেটা এখানে রয়েছে ব্লাড হিসাবে, ব্লাড স্ট্রিমের মধ্যে ব্লাড হিসাবে রয়েছে। তো প্রতিটা জায়গাতে এই ফ্যাক্টরস গুলো রয়েছে। এই যে বাইরে যে পোর্শনটা কাজ করছে, যেহেতু ও সেলের বাইরে, তাই একে বলা হয় এক্সট্রা সেলিউলার ফ্লুইড, কারণ ও সেলের বাইরে রয়েছে। এই দুটো কম্পার্টমেন্ট একসঙ্গে আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করছে। এবং ম্যাক্সিমাম কাজ কিন্তু হয় এই ইন্ট্রাসেলিউলার ফ্লুইডের মধ্যে, যেখানে মেইনলি থাকে কেসিএল, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড। মেইনলি কেসিএল থাকছে, এবং সেখানে কিন্তু আমাদের অর্থাৎ সেলের মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো ঘটছে। আর তারপরে এই যে এক্সট্রা সেলিউলার ফ্লুইডটা রয়েছে, এই এক্সট্রা সেলিউলার ফ্লুইডেরও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে একটা মিডিয়াম হিসেবে কাজ করছে। কিরকম মিডিয়াম? প্রথমত বলতে পারি আমাদের বডির যে কোনো মিডিয়াম, যে কোনো বস্তুই আমরা বলি না কেন, সেটা কিন্তু ফ্লুইড মিডিয়ামে রয়েছে। ব্লাড, স্যালাইভা, ডাইজেস্টিভ জুস বা এনজাইম, যেটাই হচ্ছে যেটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, ইউরিন, সোয়েট, সবটাই কিন্তু এই লিকুইড মিডিয়ামে রয়েছে। তাহলে ওয়াটার অ্যাক্টস অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ ইয়োর এন্টায়ার বডি। মানে বডিতে যা যা ইম্পর্টেন্ট কাজগুলো ঘটছে, সেটা হরমোনাল ফাংশনস হতে পারে,
ডাইজেস্টিভ সিস্টেমের জন্য এনজাইম হতে পারে বা ব্লাড হতে পারে, সবটাই কিন্তু ফ্লুইড মিডিয়াম। নেক্সট কি, সলভেন্ট হিসেবে কাজ করে। ওয়াটার অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সেলেন্ট সলভেন্ট, মানে যে নিজের মধ্যে বাকি বিষয়গুলোকে, বাকি ফ্যাক্টরস বা বাকি নিউট্রিয়েন্টস গুলোকে দ্রবীভূত করে নিতে পারে, অ্যাবজর্ব করে নিতে পারে। এবং এখানে সলভেন্ট হিসেবে কাজ করছে মেনলি ব্লাড। ব্লাড কি করছে, ব্লাড নিজের মধ্যে কিন্তু এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলোকে সলিউবল করছে। অর্থাৎ ব্লাডের মধ্যেই রয়েছে অ্যান্টিবডি, ব্লাডের মধ্যেই রয়েছে রিসেপ্টর, যারা নিউট্রিয়েন্টস গুলোকে এক তো নিজের মধ্যে অ্যাবসর্ব করতে হেল্প করছে, সেকেন্ডলি নিউট্রিয়েন্টস গুলো কোথায় অ্যাবসর্ব হবে, সেলেতে। তাহলে সেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন থেকে আমার পুরো বডির সেলেতে পৌঁছে দেওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন, সেটাও কিন্তু এই ওয়াটারের কারণে, অর্থাৎ ব্লাডের কারণেই হচ্ছে। নেক্সট কাজ কি করছে, অ্যাজ এ লুব্রিকেন্ট। কি হয়, আমরা দেখবো আমাদের মুখের ভেতরটা যদি ভীষণ শুকিয়ে যায়, অনেকক্ষণ হয়তো জল খাইনি, আপনার ভীষণ জল তেষ্টা পেয়েছে এবং আপনার মুখের ভেতরটা শুকিয়ে গেছে, তাহলে কি হবে, আপনার মুখটা আঠার মতন হয়ে যাবে, কথা বলতে গেলে আপনার অসুবিধা হবে। এবং তার সাথে সাথে একটু পরে কথা বলতে গেলে আপনার প্রবলেম হবে। এবং তার সাথে সাথে দেখা যাবে কি, যে আপনি কোনো কিছু খাবার খেতে গেলে যদি জল না খান, অর্থাৎ মুখটা যদি আগে ভিজিয়ে না নেন, তাহলে মুখের ভিতরটা খেতে যাবে, খাবারটা গিলতে কষ্ট হবে, এই সমস্যাগুলো। কারণ আপনার মুখের ভিতরেও রয়েছে একটা ওয়াটারি মিডিয়াম, যেটাকে আমরা বলছি স্যালাইভা। ওকে, এবার এটা একটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে, কারণ আপনার গলা দিয়ে যখন খাবারটা নামছে, তারপরে সেটা যখন ফুড পাইপ বা ইসোফেগাস বরাবর আপনার স্টমাকে এসে পৌঁছচ্ছে, খাবারটা কিন্তু এই স্যালাইভার সাথে মিক্স হয়ে রয়েছে, যে কারণে ওটা লুব্রিকেশনে হেল্প করছে। একই রকম ভাবে আমরা যখন হাঁটাচলা করছি, এই যে জয়েন্টস গুলো রয়েছে, হ্যাঁ, অস্থি সন্ধি যেটাকে বলা হয়, হাড়ের যে জয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু মুভ হচ্ছে। তো যে কোনো জিনিস যদি সেখানে মুভ হচ্ছে, মানে সেখানে একটা ঘষাঘষি হচ্ছে, তাতে পেন হবে, কষ্ট বাড়বে। এখানেও রয়েছে ওয়াটার, রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা লুব্রিকেশনের কাজ করে। ঠিক যেরকম কোনো মেশিন যদি হয়, বা নর্মালি আমি যদি জানলা দরজার যে কলকবজাগুলো হয় না, তো সেই জায়গাগুলো দেখবেন দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে সেখানে যদি জং পড়ে যায়, তখন জানলা দরজাগুলো খুলতে বন্ধ করতে আপনার প্রবলেম হবে। হ্যাঁ, অনেকটা একটা আওয়াজ হবে এবং তার সাথে সেটাকে অনেক বেশি টাইট হয়ে যাবে, অত ফ্লেক্সিবল থাকবে। সেখানে তখন আমরা কি করি, একটুখানি অয়েল দিই। অয়েল যেরকম লুব্রিকেশনের কাজ করছে ওই মিডিয়ামে, আমার বডিতেও কিন্তু এই লুব্রিকেশনের কাজটা করছে ওয়াটার। ঠিক আছে, যার জন্য আমাদের মুভমেন্টটা অনেক ইজি হচ্ছে। তারপরে কি হয়, আমাদের বডির টেম্পারেচারটাকে রেগুলেট করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি এই যে কখন আমাদের জল তেষ্টা পাচ্ছে, আমরা যখন জল খাচ্ছি, তার মানে আমার বডি টেম্পারেচারটা কিন্তু কমছে, ব্যালেন্স হচ্ছে। গরমকালে আমাদের বডি অলরেডি হিটেড থাকছে, সেই অবস্থায় আমরা জল বেশি করে খাচ্ছি এবং তার ফলে আমার বডি টেম্পারেচারটা মেনটেন হচ্ছে। সেই জন্য গরমকালে আমাদের পেট গরম কম হয়, কারণ শরীর থেকে জল বেরোচ্ছে এবং ইনস্ট্যান্টলি আমাদের হাইপোথ্যালামাসে কিন্তু এই সিগন্যালটা আসছে যে বডি ডিহাইড্রেটেড হয়ে আছে, জল দিতে হবে। তখন আমাদের জল তেষ্টা পাচ্ছে, আমরা জল খাচ্ছি। এই জিনিসটাই শীতকালে আমরা করি না, কারণ আমাদের বডি থেকে জল বেরোয় না, ঘাম বেরোচ্ছে না, যার কারণে আমাদের কিন্তু জল তেষ্টাটাও কম পায়। ন্যাচারালি আমরা জলটাও কম খাই এবং তার ফলে অনেক সময় দেখা যায় যে শীতকালে পেট গরম হয়ে যাওয়ার, যেটা চলতি কথা আমরা বলে থাকি, সেই চান্সটা কিন্তু অনেক সময় বেড়ে যায়। অর্থাৎ জল আমাদের বডির টেম্পারেচারটাকে ব্যালেন্স করতে হেল্প করে। নেক্সট কি করছে, রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে, যেরকম পলিস্যাকারাইডস রয়েছে, ফ্যাটস রয়েছে, এরা যখন ভাঙছে, এই যে আমরা এগুলোর ম্যাক্রো নিউট্রিয়েন্ট গুলোর যখন ডাইজেশন করেছিলাম, সেখানে তাদের একটা ডাইজেস্টিভ প্রসেস করেছিলাম, যে তারা ভেঙে গিয়ে আলটিমেটলি আমাকে গ্লুকোজ
বা অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড দিচ্ছে। এই বিষয়গুলোর জন্য অর্থাৎ এই কেমিক্যাল রিয়াকশনস গুলোর জন্যও আমার ওয়াটার মলিকিউলস দরকার। এছাড়াও আমরা বলতে পারি আমাদের বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক যেরকম ভাবে কোথাও কোনো সারফেসে যদি কিছু ধুলো ময়লা পড়ে থাকে আমরা সেখানে জল দিয়ে সেটাকে ওয়াইপ করে নিচ্ছি, মুছে নিচ্ছি, একই রকম ভাবে আমাদের শরীরের মধ্যেও যে টক্সিনস গুলো রয়েছে, যে বর্জ্য পদার্থ, যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো শরীর থেকে বের করে দিতে সাহায্য করে জল। ইউরিনের মাধ্যমে, স্টুলের মাধ্যমে, সোয়েটের মাধ্যমেও কিন্তু এক্সেস যদি কোনো টক্সিনস, এক্সেস যে মিনারেলস গুলো থাকছে সেগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে জল আমাদের বডির একটা ডিটক্সিফিকেশন প্রসেসেও কিন্তু হেল্প করছে। ঠিক আছে, এছাড়াও আমরা বলতে পারি যে মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো, যারা ওয়াটার সলিউবল মাইক্রোনিউট্রিয়েন্টস যেরকম ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, মিনারেলস এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের বডিতে এই ওয়াটারি মিডিয়ামে সলিউবল হয় বা অ্যাবজর্ব হয় ভালোভাবে। ঠিক আছে, এইগুলো বোঝা গেল। ফাংশনসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে ওয়াটারের? এটার মধ্যে আশা করি কোনো ডাউট নেই। বেশ, ভেরি গুড। এরপরে তাহলে আসবো ওয়াটার ব্যালেন্স কাকে বলছি। ওয়াটার ব্যালেন্স কি? ব্যালেন্স কথাটার মানেই হচ্ছে সামঞ্জস্য বজায় রাখা। অর্থাৎ আমি আমার শরীরের মধ্যে যেভাবে ওয়াটার নিচ্ছি, যে যে সোর্স থেকে আমার বডিতে ওয়াটার আসছে, যতটা পরিমাণে আসছে ততটা পরিমাণে যদি আমার শরীর থেকে সেটা বেরিয়ে যায়, এক্সক্রিট হয়ে যায়, তাহলে কোনোটাই বেশি হলো না, যতটা এলো ততটাই বেরিয়ে গেল, থাকলো না কিছু। এই অবস্থাটাকে আমরা বলবো ব্যালেন্স বা ওয়াটার ব্যালেন্স। জাস্ট আ মোমেন্ট। ঠিক আছে, এই অবস্থাটাকে আমরা বলছি ওয়াটার ব্যালেন্স। এবার এই যে বললাম যে আমাদের বডিতে কিছু কিছু সোর্সের মাধ্যমে ওয়াটার আসছে এবং কিছু কিছু সোর্সের মাধ্যমে বডি থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। সেগুলো কি কি? একটা সোর্স আমরা বলতে পারি, অর্থাৎ ওয়াটার ব্যালেন্সের ক্ষেত্রে ওয়াটার ব্যালেন্স মানেই হচ্ছে water input is equals to water output. Water input equals to water output means water balance. এবারে আসবো এই ওয়াটার ইনপুট কিভাবে হচ্ছে, মানে কি কি ভাবে আমরা ওয়াটার ইনটেক করছি। তার মধ্যে একটা হতে পারে ফ্লুইডের মাধ্যমে, অর্থাৎ প্লেন যখন আমরা কোনো জলীয় অংশ নিচ্ছি, সেটা প্লেন জল হতে পারে, দুধ হতে পারে, ফ্রুট জুস হতে পারে, চা, কফি, এই ধরনের যা কিছু প্লেন জল হিসাবে যেগুলো আমরা নিচ্ছি, তরল পদার্থ হিসাবে যেগুলো নিচ্ছি, তার মাধ্যমে আমার বডিতে ওয়াটার ইনটেক হলো। নেক্সট হচ্ছে ফুডের মাধ্যমে। ঠিক আছে, ফুডের মাধ্যমে যেরকম এটা এটা যদি মানে অলমোস্ট আমরা বলে থাকি যে ম্যাক্সিমামটা আমরা ওয়াটার এখান থেকে নিচ্ছি, তাহলে সেকেন্ড মোস্ট কমন সোর্স হচ্ছে এই ফুড। ফুডের মধ্যে আমরা যাই খাবার খাই না কেন তার মধ্যে কিন্তু একটা ওয়াটার কন্টেন্ট রয়েছে। এবার যেগুলো হাই ময়েশ্চার কন্টেন্ট ফুড, রসালো ফল, রসালো সবজি, রসালো মিষ্টি, এইগুলোর মধ্যে অবশ্যই ওয়াটার কন্টেন্ট বেশি। এছাড়াও যেগুলো শুকনো খাবার, যেগুলোকে দেখে আমাদের মনে হচ্ছে না তাতে ওয়াটার রয়েছে, বাট স্টিল ইট কন্টেইনস ওয়াটার, সেটা চাল ডাল হতে পারে, সবজি হতে পারে, হ্যাঁ, বাদাম জাতীয় খাবার হতে পারে, সমস্ত ধরনের খাবার থেকে কিন্তু আমরা ওয়াটার পাচ্ছি। কিছু খাবারে বেশি পাচ্ছি, কিছু খাবারে কম পাচ্ছি। যেগুলো বেশি পাচ্ছি দিস আর নোন অ্যাজ হাই ময়েশ্চার কন্টেইন ফুড। ওকে, তাহলে ফুডের মাধ্যমে একটা নিলাম। আরেকটা ওয়াটার ইনপুট আমাদের বডিতে আসে
সেটা হচ্ছে মেটাবলিক প্রসেস। অর্থাৎ আমরা যখন ফুড নিলাম, ওয়াটার নিলাম, এই সব কিছু আমার বডিতে যখন এগুলোর অক্সিডেশন চলছে, অক্সিডেশনের মাধ্যমে কিন্তু, অর্থাৎ এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলোর কথা বলছিলাম, যারা আমার বডিতে ভেঙে যাচ্ছে, তো ভাঙার সময়ও তারা কিছু ওয়াটার প্রডিউস করে, যাকে বলা হয় মেটাবলিক ওয়াটার। কারণ মেটাবলিজমের মাধ্যমে সেই ওয়াটারটা তৈরি হলো, তাই একে বলা হয় মেটাবলিক ওয়াটার। যেরকম আমরা যদি গ্লুকোজের কথা বলি, তাহলে গ্লুকোজ জাতীয় যে খাবারগুলো, সেখান থেকে কিন্তু আমরা প্রায় 0.6 গ্রাম অফ ওয়াটার পেতে পারি 1 গ্রাম থেকে। 1 গ্রাম স্টার্চ জাতীয় খাবার থেকে আমরা প্রায় 0.6 গ্রাম ওয়াটার পেতে পারি। আবার প্রোটিনের ক্ষেত্রেও আমরা 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 0.4 গ্রাম পর্যন্ত ওয়াটার পেতে পারি। ফ্যাট থেকে আমরা ওয়াটার পেতে পারি প্রায় 1 গ্রাম পর্যন্ত, কিন্তু আমরা এই ওয়াটার পেতে পারি 1 গ্রাম থেকে। তো আলটিমেটলি কি হচ্ছে, যখন আমরা এই ধরনের খাবার গ্রহণ করব, আমার বডিতে ওয়াটার ইনপুট হলো। এবার যে যে কারণের মাধ্যমে ওয়াটার ইনপুট হলো, সেই পুরোটাকে আমার শরীর থেকে বেরিয়ে যেতে হবে। কিভাবে বেরোবে? দুটো ভাবে কিন্তু আমাদের শরীর থেকে এগুলো বেরোচ্ছে। একটা হচ্ছে কিডনির মাধ্যমে। কিডনি এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ কিডনির মাধ্যমে আমাদের ইউরিন সিক্রিশন হচ্ছে। তো ইউরিনের মাধ্যমে আমার শরীর থেকে কিন্তু ওয়াটার এক্সক্রিটেড হয়ে যাচ্ছে। নেক্সট আরেকটা মাধ্যমে হয়, সেটা হচ্ছে স্কিন। স্কিনের মাধ্যমে, অর্থাৎ ঘামের মাধ্যমে আমার শরীর থেকে ওয়াটার বেরোচ্ছে। ঠিক আছে, এটা অনেক সময় দুটো ভাবেও হতে পারে। ধরুন আপনি এক্স্যাক্টলি অনেকটা ঘেমে গেছেন, প্রচন্ড ভাবে ঘেমেছেন, তাহলে সেই পার্সপিরেশন রেট আপনার যত বাড়বে, ওয়াটার এক্সক্রিশনটাও আপনার তত বাড়বে। এটা একটা কারণ হয়। আরেকটা হয় কি, আমরা নর্মালি যখন এটা বিশেষ করে ইনফ্যান্টদের ক্ষেত্রে হয় কি, তাদের বডি থেকে এমনি ওয়াটার বেরোতে থাকে, তাদের ওই পার্সপিরেশন রেটের মাধ্যমে, মানে যতটা সে শ্বাসকার্যের মাধ্যমে, সেই শ্বাসকার্যের মাধ্যমে কিন্তু শরীর থেকে কিছুটা ওয়াটার বেরোতে থাকে। তাই এটাকে আমরা আবার লাংস হিসাবেও বলতে পারি, মানে লাংস এর মাধ্যমেও আমাদের শরীর থেকে ওয়াটার বেরোচ্ছে। যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি, সেখান থেকেও আমরা কিছুটা ওয়াটার এক্সক্রিট করছি। নেক্সট হচ্ছে ইন্টেস্টাইনের মাধ্যমে, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে যখন স্টুল রিলিজ হচ্ছে, সেখান থেকেও আমার বডি থেকে ওয়াটার রিলিজ হচ্ছে। এই পুরো বিষয়টাকে আমাকে সমান করতে হবে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমি সারাদিনে ফ্লুইড ইনটেক করেছি, সব মিলিয়ে হয়তো আমি ফ্লুইড ইনটেক করেছি প্রায় 2 লিটারের মতো। ঠিক আছে, এখানটায় নোট করি, প্রায় আমি হয়তো 2 লিটারের মতন ফ্লুইড ইনটেক করেছি। ফুড থেকে হয়তো আমি ওয়াটার পেয়েছি অ্যারাউন্ড 1 লিটার। যে ধরনের ফুড আমি নিয়েছি, হয়তো আমি একটু বেশি লিকুইড ফুড বেশি নিয়েছি, বা হয়তো স্যুপ জাতীয় খাবার বেশি নিয়েছি, তো সেখান থেকে হয়তো আমি 1 লিটার ফ্লুইড ইনটেক করেছি। এবং মেটাবলিক প্রসেসের মাধ্যমে হয়তো আমার বডিতে 300 ml মতন ওয়াটার তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি আমার এখানে সারা দিনে আমার ওয়াটারের পরিমাণ হচ্ছে এইটা, যতটা আমি ইনটেক করলাম, এটা হচ্ছে আমার ওয়াটার ইনটেকের পরিমাণ। এই সেম জিনিসটা এবার আমার শরীর থেকে আমি বের করব। কি কি ভাবে বেরোচ্ছে? প্রথমেই যেটা বললাম, কিডনির মাধ্যমে, অর্থাৎ ইউরিনের মাধ্যমে। ইউরিনের মাধ্যমে হয়তো আমি ধরে নিলাম আমি মোটামুটি 2 লিটার মতন শরীর থেকে আমার ইউরিন সিক্রেশন হয়েছে। এরপরে যদি আমি এই স্কিনের মাধ্যমে বলি, স্কিনের মাধ্যমে হয়তো আমার সারাদিনে 800 ml মতন ওয়াটার বেরিয়েছে। নেক্সট যদি আমি লাংসের মাধ্যমে বলি, তাহলে লাংসের মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে
200 ml আমার ওয়াটার বেরিয়েছে, এবং বাকি স্টুলের মাধ্যমে হয়তো আমার এই 300 ml ওয়াটার বেরিয়েছে। তাহলে এই যে এটা ব্যালেন্স হয়ে গেল, এইটাকে আমি বলছি ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, এই পুরো বিষয়টাকে আমি বলবো ওয়াটার ব্যালেন্স। এবার এখানে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স আবার পজিটিভ ওয়াটার ব্যালেন্সও থাকে। কখন হচ্ছে? প্রথমে কথা বলবো পজিটিভ ওয়াটার ব্যালেন্স নিয়ে। পজিটিভ ওয়াটার ব্যালেন্স মানে যখন ওয়াটার ইনপুটটা বেড়ে যাবে, মানে ওয়াটার ইনপুটটা বেশি হচ্ছে, জল বেশি খাচ্ছি কিন্তু শরীর থেকে জলটা বেরোচ্ছে না, যে কারণে শরীরে জলটা জমে যাচ্ছে, যাকে বলা হয় ইডিমা বা ওয়াটার রিটেনশন, সেই অবস্থাটাকে বলা হয় পজিটিভ ওয়াটার ব্যালেন্স। এরকম লাইক কিডনি হয়তো এখানে পুরোটা এক্সক্রিট করতে পারছে না, 1 লিটারের 2 লিটারের বদলে হয়তো 1 লিটার অনলি এক্সক্রিশন হচ্ছে, স্কিনের মাধ্যমে হয়তো এক্সক্রিশন হচ্ছে অনলি 500 ml। ঠিক আছে, 500 ml এক্সক্রিশন হচ্ছে। তার মানে এখানে আমার ওয়াটার আউটপুটটা কত হলো? ওয়াটার আউটপুট আমি এখানে পেয়ে যাচ্ছি 2 লিটারের মতন। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দেখলাম? এই অ্যামাউন্টটা বেশি এটার থেকে, তাই এই অবস্থাটাকে বলা হচ্ছে, পজিটিভ ওয়াটার ব্যালেন্স, যেখানে শরীরে জলের পরিমাণ বাড়বে। কি কি কন্ডিশনে বডিতে পজিটিভ ওয়াটার ব্যালেন্স আমরা দেখতে পাই? এক হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে। এছাড়াও যদি এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে কোনো একটা সিরিয়াস অর্গান ড্যামেজ হয়েছে, যেরকম লিভার ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, সেই ক্ষেত্রে গ্রোয়িং পিরিয়ড, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা দেখতে পাই। এবং তার সাথে সাথে হাইপোথাইরয়েডিজমে কি হয়, আমরা মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি, হ্যাঁ, ওয়েট বেড়ে যায়। তো এই পোর্শনস গুলোর ক্ষেত্রে, এই সিচুয়েশনস গুলোতে আমরা পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখে থাকি। নেক্সট যেটা হয় নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। নেগেটিভ ওয়াটার ব্যালেন্স মানে তাহলে কি বলবো? নেগেটিভ ওয়াটার ব্যালেন্স মানে যখন জল কমে যাবে। কোথায় কমে যাবে? আমার শরীরের মধ্যে যখন জল কমে যাবে, অর্থাৎ আমি খাচ্ছি কম, বেরোচ্ছে বেশি, এই পরিস্থিতি যদি তৈরি হয় তাকে বলছি নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। তার মানে এখানে আমি হয়তো ফ্লুইড ইনটেক ভীষণ কম করছি, সারাদিনে হয়তো 800 ml আমি ফ্লুইড ইনটেক করলাম, ফুড আমি ম্যাক্সিমাম শুকনো জাতীয় খাবার বেশি খাচ্ছি, অয়েলি খাবার বেশি খাচ্ছি, যেখান থেকে ওয়াটার খুব একটা পাচ্ছি না, তাহলে ফুড থেকেও আমি হয়তো ওয়াটার পাচ্ছি 500 ml। ঠিক আছে, এবং মেটাবলিক প্রসেসে আমার বডিতে হয়তো এই 200 ml ওয়াটার তৈরি হচ্ছে। তার মানে টোটাল আমার বডিতে কতটা ওয়াটার আমি পাচ্ছি? 1.5 লিটার ওয়াটার পাচ্ছি। কিন্তু এখানে এই পরিমাণটা হয়তো সেম রয়েছে, এক্সপ্রেশনটা সেম রয়ে গেছে। তার মানে কি এখানে আমার কত রয়েছে? 2000 ml, আর এখানে রয়েছে 1500 ml। 1.5 লিটার, এদিকে 2 লিটার, মানে বেরিয়ে যাচ্ছে বেশি। এই অবস্থাটাতেই হচ্ছে ডিহাইড্রেশন বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। কখন হয় এই ডিহাইড্রেশন? স্পেশালি এই ডিহাইড্রেশন আমরা দেখে থাকি প্রচন্ড সোয়েটিং, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে কারোর যদি জিআই সিস্টেমের প্রবলেম হয়, মানে প্রচন্ড বেশি রকমের ডায়রিয়া, ভমিটিং, এই ধরনের প্রবলেম হয়েছে। নেক্সট দেখা যায় যদি বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে যাওয়া মানে হচ্ছে সেলগুলো নষ্ট হয়ে গেল, তাহলে ওয়াটার থাকেই হচ্ছে সেলের চারপাশে, সেলের মধ্যে,
তাহলে সেল যদি নষ্ট হয়ে যাচ্ছে, সেলটা পুড়ে যাচ্ছে, মানে সেখান থেকে ওয়াটারটা সমস্ত ইভাপোরেটেড হয়ে গেছে, তাহলে সেই অবস্থাগুলোতে আমরা দেখে থাকি নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, এইগুলো বোঝা গেল? এগুলোর মধ্যে কারোর কোনো ডাউট? নো ম্যাম। ওকে, ভেরি গুড। এবারে আসবো যে তাহলে যদি আমাকে এই নেগেটিভ ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক করতে হয় আমি কি করব। ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে ওআরএস, ঠিক আছে, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন আমরা যেটাকে রাখবো, বা ওরাল রিহাইড্রেশন সল্ট। আচ্ছা, স্ক্রিনটা হেজি, স্ক্রিনটা কি সবার জন্যই হেজি আসছে? না, ক্লিয়ার আছে। নো ম্যাম, ক্লিয়ার ক্লিয়ার। আছে? ওকে ওকে, ঠিক ম্যাম আছে। হেজি তাহলে আসছে যার জন্য হেজি আসছে, যাদের যাদের, একবার একটু তাহলে রিজয়েন করুন। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে হতে পারে, বা হয়তো কোনো কল এসেছিল মাঝখানে, তার জন্যও হতে পারে। তো সেই জন্য একবার একটু রিজয়েন করুন আপনারা, হ্যাঁ। আচ্ছা, তো ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরাল রিহাইড্রেশন সল্ট আমরা ইউজ করব। কি থাকে এখানে? বেসিক্যালি ইলেকট্রোলাইটস থাকছে, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। এই তিনটের একটা কম্বিনেশন হচ্ছে এই ওআরএস, যেটা আমরা ইনস্ট্যান্টলি নেগেটিভ ওয়াটার ব্যালেন্সের সিচুয়েশনে দেব, ওই আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স বা ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, ইনস্ট্যান্ট যদি আমাদের কমার্শিয়াল ওআরএস না থাকে, তাহলে আমরা বাড়িতেও বানিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা প্লেন নুন, চিনি, লেবুর জল, সেটাকে আমরা কিন্তু ইনক্লুড করতে পারি আমাদের ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে আমরা হোমমেড ওআরএস তৈরি করবো এবং কমার্শিয়াল ওআরএস এর মধ্যে কি ফর্মুলা থাকে। আচ্ছা, এবার যেটা জানবো সেটা হচ্ছে এই যে গোটা ঘটনাটা ঘটলো ওয়াটার ব্যালেন্সের ক্ষেত্রে, এই ওয়াটার ব্যালেন্সটা পজিটিভ ওয়াটার ব্যালেন্স বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স, সেটা তো কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনে হয় বললাম। কিন্তু এই যে বললাম যে কখনো এরকম হচ্ছে যে আমি জল খাচ্ছি কম, বেরোচ্ছে বেশি, বা আমি জল খাচ্ছি বেশি, বেরোচ্ছে কম, এই যে বিষয়টা, এটা কিন্তু রোজই হয়। আমরা কিন্তু কেউ মেপে খেতে পারবো না, জলটা নয় তাও মেপে খেতে পারবো, কিন্তু আমার বডিতে ফুড থেকে কতটা ওয়াটার যাচ্ছে, মেটাবলিক ওয়াটার কতটা জেনারেট হচ্ছে, সেটা আমি বুঝতে পারবো না। ইনফ্যাক্ট আমার বডি থেকে স্টুলের মাধ্যমে, স্কিনের মাধ্যমে বা লাংস এর মাধ্যমে কতটা ওয়াটার এক্সক্রিট হচ্ছে সেটাও আমি করতে পারবো। এইখানে কাজ করে আমার বডি নিজে। আমার বডির মধ্যে এই ওয়াটার ব্যালেন্সকে রেগুলেট করছে আমাদের হরমোনস। ঠিক আছে, হরমোনস এর এখানে কাজ কি থাকে? প্রথমত, আচ্ছা এটা প্রথমত যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো আমাদের রয়েছে, সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের সাহায্য করছে। নেক্সট সাহায্য করে কিডনি, এবং তার সাথে আমাদের এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, সবার প্রথমে কথা বলবো আগে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কে নিয়ে। আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমরা যখন হিউম্যান বডি পড়েছিলাম, কয়েকটা নাম পড়েছিলাম, যেখানে পিটুইটারি গ্ল্যান্ড ছিল, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ছিল। এই দুটো গ্ল্যান্ডই কিন্তু মেজরলি এখানে কাজ করে। ঠিক আছে, প্রথমেই কথা বলবো পিটুইটারি গ্ল্যান্ড কে নিয়ে। পিটুইটারি গ্ল্যান্ড ভীষণ ইম্পর্টেন্ট কাজ করছে এক্ষেত্রে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে পিটুইটারি গ্ল্যান্ডের তিনটে পার্ট থাকে: অ্যান্টেরিয়র পিটুইটারি, সেন্ট্রাল পিটুইটারি এন্ড পস্টেরিয়র পিটুইটারি। তো পস্টেরিয়র পিটুইটারি থেকে, অর্থাৎ পিটুইটারির পিছনের অংশ থেকে সিক্রিট হয় ADH বা ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, ADH এর ফুল ফর্ম কি? অ্যাডিনোডিউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক। আচ্ছা, অ্যান্টি ডাইউরেটিক ডাইউরেটিক হরমোন। কাজ কি? আচ্ছা, ডাইউরেটিক মানে হচ্ছে ইউরিন বাড়ানো। ঠিক আছে, ডাইউরেটিক কথাটার মানে হচ্ছে ইউরিন প্রোডাকশন করা।
অ্যান্টি ডাইউরেটিক মানে ইউরিন প্রোডাকশনে অগেনস্টে কাজ করবে, যে সেই হরমোনকে বলবো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কিভাবে কাজ করে এ? যেই মুহূর্তে আমার বডিতে ডিহাইড্রেশন বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স হয়, তখন আমার পিটুইটারি গ্ল্যান্ড এডিএইচ সিক্রিশনটাকে বাড়িয়ে দেয়। যখন এডিএইচ সিক্রিশন বেড়ে যাবে, ও ডাইরেক্টলি আমার কিডনির সাথে কাজ করবে, কিডনিকে সিগন্যাল দেবে। কি করবে? কিডনিতে ইউরিন প্রোডাকশনটাকে কমিয়ে দেবে। ইউরিন প্রোডাকশন কমে গেল এবং কিডনির মধ্যে থেকে সে ওয়াটারের রিঅ্যাবজর্পশন করবে। ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে। তার মানে জল যেটা চলে গেছিল সেটা আবার পুনঃশোষণ হচ্ছে এবং মূত্র উৎপাদনের পরিমাণটা কমে যাচ্ছে। তার ফলে বডি জল ধরে রাখতে পারছে এবং নেগেটিভ ওয়াটার ব্যালেন্সটাকে প্রিভেন্ট করতে পারছে। এই একটা কাজ করলো এডিএইচ। সেই জন্য আবার যদি দেখা যায়, যে মুহূর্তে আবার দেখা যাবে যে বডিতে পজিটিভ ওয়াটার ব্যালেন্স হচ্ছে, অর্থাৎ ওয়াটার রিটেনশন হচ্ছে, তখন এডিএইচ এর সিক্রিশন কমবে। যখন এডিএইচ সিক্রিশন কমে যাবে, তার মানে ইউরিন প্রোডাকশন বেড়ে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে। যখন বডিতে জল বেশি হয়ে গেছে, সেই অবস্থায় এডিএইচ আর কিডনিকে তার কাজে বাধা দেবে না, তখন কিডনি ইউরিন প্রোডাকশনকে বাড়িয়ে দেবে এবং শরীর থেকে ওই এক্সট্রা জলটাকে ইউরিনের মাধ্যমে বের করে। এই গোটা প্রসিডিওরের মাধ্যমে আমাদের শরীরে জলের ভারসাম্যটাকে রাখছে। ঠিক আছে, এটা একটা গেল পিটুইটারির কাজ। এরপরে নেক্সট কি বলবো? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কথা বলবো। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রিট হচ্ছে, বিশেষত অ্যাড্রিনালের মেডুলা যে পোর্শনটা রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স এর কথা বলছি না, অ্যাড্রিনাল মেডুলা থেকে বলছি। অ্যাড্রিনাল মেডুলা থেকে সিক্রিট হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, বা একে বলা হয় এপিনেফ্রিন। ঠিক আছে, এই এপিনেফ্রিন হরমোনের কাজ কি? এরা একই রকম কাজ করছে, অর্থাৎ যখন আমার বডিতে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স হচ্ছে, এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন হরমোনের সিক্রিশন বাড়বে, যার কারণে ইউরিন প্রোডাকশন কমে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। ফলে নেগেটিভ ওয়াটার ব্যালেন্সটা প্রিভেন্ট হচ্ছে। একই রকম ভাবে যখন পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যাবে, অ্যাড্রিনালিন হরমোনের সিক্রিশন কমবে, তার মানে ইউরিন প্রোডাকশন বেড়ে গিয়ে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন আর তখন হবে না, ইউরিন প্রোডাকশন বেড়ে গিয়ে শরীর থেকে সেই এক্সট্রা যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যেতে থাকবে। ঠিক আছে, এবার নেক্সট এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স এর সাথে এবার আমার কিডনি একসঙ্গে কাজ করে। কিভাবে কাজ করে? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বেরোয় অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হরমোন। এক্ষেত্রে মেইনলি কাজটা হচ্ছে কিডনিতে একটা হরমোন সিক্রিট হয়, কিডনি থেকে একটা হরমোন সিক্রিট হয় যার নাম হচ্ছে রেনিন। হ্যাঁ, বা হরমোন না বলে এটাকে একটা এনজাইম বলতে পারি, নট হরমোন, এনজাইম বলতে পারি। কিডনির সেল এই রেনিন এনজাইমটাকে সিক্রিট করে, যেটা আমাদের
ব্লাড প্রেশার যেটা রয়েছে ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোল করে। রেনিন কি করবে, ও অ্যাঞ্জিওটেনসিনোজেন বলে একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে দেয়। কাকে অ্যাক্টিভেট করছে? অ্যাঞ্জিওটেনসিনোজেন, ঠিক আছে। এই অ্যাঞ্জিওটেনসিনোজেন প্রোটিন দ্যাট ফর্মস দি অ্যাক্টিভ এনজাইম অ্যাঞ্জিওটেনসিন, অ্যাঞ্জিওটেনসিন বলে যে অ্যাক্টিভ এনজাইমটা রয়েছে একে অ্যাক্টিভেট করবে। তাহলে রেনিন অ্যাক্টিভেট করলো অ্যাঞ্জিওটেনসিনোজেনকে, অ্যাঞ্জিওটেনসিনোজেন এবারে অ্যাক্টিভেট করলো অ্যাঞ্জিওটেনসিনকে, অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাক্টিভেট করলো, বা তৈরি করলো, অ্যাঞ্জিওটেনসিন এনজাইমটা তৈরি হলো। এই অ্যাঞ্জিওটেনসিন এবার এই অ্যালডোস্টেরনের রিলিজটাকে ট্রিগার করবে, যেটা কিডনি থেকে সোডিয়াম বা ওয়াটারটাকে বেসিক্যালি রিঅ্যাবজর্ব করতে হেল্প করবে। আরো একবার বলছি, ভালো করে বুঝবো। যখন কিডনি দেখছে যে আমার ব্লাড প্রেশার নর্মাল নেই, কমে গেছে, তখন কিডনি এই রেনিন এনজাইমটাকে তৈরি করবে। রেনিন এবারে এই যে প্রোটিনটা রয়েছে অ্যাঞ্জিওটেনসিন প্রোটিনের অ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন এনজাইমটাকে তৈরি করবে। নেক্সট, এই অ্যাঞ্জিওটেনসিন এনজাইমটা ফাইনালি আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেহেতু কিডনির ঠিক উপরেই রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন হরমোনের সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমার বডিতে সোডিয়াম এবং জলটা ধরে থাকছে, অর্থাৎ ইউরিন প্রোডাকশন কমে যাচ্ছে, এবং আলটিমেটলি আমার যে নেগেটিভ ওয়াটার ব্যালেন্সটা হয়েছিল সেটা প্রিভেন্ট হলো। ঠিক আছে, বোঝা গেল? এইগুলো বোঝা গেল তো? এরপরে আরো একটা হরমোন কাজ করছে এই ওয়াটার ব্যালেন্সকে রেগুলেট করতে, সেখানে কাজ করছে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, সরি, থাইরয়েড গ্ল্যান্ডে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হচ্ছে থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনের সিক্রেশন যখন বাড়বে, থাইরয়েড মানে থাইরক্সিন হরমোনের সিক্রেশন কখন বাড়ছে, যখন আমার বডিতে পজিটিভ ওয়াটার ব্যালেন্স হচ্ছে। এতক্ষণ ধরে পড়ছিলাম নেগেটিভ ওয়াটার ব্যালেন্স যখন হয় তখন বাকি যে হরমোনগুলোর কথা বললাম তাদের সিক্রেশন বেড়ে যায়। থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে যখন বডিতে পজিটিভ ওয়াটার ব্যালেন্স হবে তখন থাইরক্সিন হরমোনের সিক্রেশন বাড়বে, যেটা ইউরিন প্রোডাকশনকে বাড়িয়ে দেবে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনকে কমিয়ে দেবে। তার ফলে শরীরে পজিটিভ ওয়াটার ব্যালেন্স হওয়ার ফলে যে ওয়াটার রিটেনশন হয়েছিল সেটা বেরিয়ে যাবে। একই রকম ভাবে যদি বডিতে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স তৈরি হয় তাহলে থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে যাবে, যার ফলে ইউরিন প্রোডাকশন কমে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে এবং বডিতে ওয়াটার ব্যালেন্স মেনটেন হবে। বোঝা গেল? এগুলোর মধ্যে কারোর কোনো প্রশ্ন, কোনো ডাউট? ম্যাম আরেকবার বলবেন থাইরক্সিন কোন জায়গাটা বলুন? থাইরক্সিনের ক্ষেত্রে এতক্ষণ ধরে যে কটা মানে হরমোনের কথা আমি বললাম সেটা এডিএইচ হতে পারে বা অ্যাড্রিনালিন হতে পারে, অ্যালডোস্টেরন, এরা প্রত্যেকেই কিন্তু ইউরিন প্রোডাকশন মানে এদের সিক্রেশন বাড়ছে মানে ইউরিন প্রোডাকশন কমছে, অর্থাৎ নেগেটিভ ওয়াটার ব্যালেন্সের সময় এই এডিএইচ, অ্যালডোস্টেরন আর হচ্ছে অ্যাড্রিনালিন, এই তিনটে হরমোনের
সিক্রিশন বাড়বে, কারণ তারা ইউরিন প্রোডাকশনকে কমিয়ে দিতে পারে। ঠিক আছে, বেড়ে যাচ্ছে, যার ফলে আমার ইউরিন প্রোডাকশন কমে গেল, মানেই বডিতে ওয়াটার রিটেনশন। একমাত্র এই থাইরক্সিন হরমোন কি করে, থাইরক্সিন হরমোনের পরিমাণ যদি বাড়ে তবে ইউরিন প্রোডাকশনের পরিমাণ বাড়বে। এটা হচ্ছে মানে একদম সমানুপাতিক বলতে পারি। থাইরক্সিন হরমোন বাড়বে, ইউরিন প্রোডাকশন বাড়বে। ইউরিন প্রোডাকশন বাড়ছে মানে কি হবে, শরীর থেকে জল বেরিয়ে যাবে, অর্থাৎ পজিটিভ ওয়াটার ব্যালেন্সের ক্ষেত্রে আমার থাইরক্সিন হরমোনের পরিমাণটা বেড়ে যাবে। তিনটে হরমোন যেভাবে কাজ করছিল, থাইরক্সিন হরমোন ঠিক তার অপোজিটে কাজ করবে। একটু যদি চার্ট হিসেবে বলি, ধরুন পজিটিভ ওয়াটার ব্যালেন্স, বডিতে একটা হয়েছে পজিটিভ ওয়াটার ব্যালেন্স, আরেকটা বডিতে সিচুয়েশন হয়েছে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, যখন পজিটিভ ওয়াটার ব্যালেন্স হচ্ছে তখন কি কি হরমোনের পরিমাণ কমবে সেটা আগে দেখি। এডিএইচ, অ্যালডোস্টেরন, অ্যাড্রিনালিন, এই যে হরমোনগুলো বলছি এদের পরিমাণ বেড়ে যাওয়া মানেই হচ্ছে ইউরিন প্রোডাকশনটা কমে যাওয়া। ঠিক আছে, তাহলে পজিটিভ ওয়াটার ব্যালেন্স হচ্ছে মানে তো ইউরিন প্রোডাকশন কমবে না, ইউরিন প্রোডাকশন বাড়িয়ে তুলতে হবে। তাহলে এইগুলোর পরিমাণ কমে যাবে এবং থাইরক্সিন হরমোনের পরিমাণটা বাড়বে। এই সিচুয়েশনটা তৈরি হবে এবং যার ফলে আমার বডিতে ইউরিন প্রোডাকশন বাড়বে। আমার পজিটিভ ওয়াটার ব্যালেন্সে মেন অবজেক্টিভ হচ্ছে ইউরিন প্রোডাকশন বাড়ানো, তার জন্য এই তিনটে হরমোনকে কমাতে হবে, এইটা হরমোনকে বাড়াতে হবে। নেগেটিভ ওয়াটার ব্যালেন্সে তাহলে কি হচ্ছে, এডিএইচ, অ্যালডোস্টেরন, অ্যাড্রিনালিন, এই যে তিনটে হরমোন নেগেটিভ ওয়াটার ব্যালেন্সে এদের সিক্রিশন বাড়বে এবং থাইরক্সিন হরমোনের সিক্রিশন কমবে। তবে ইউরিন প্রোডাকশনটাও কমবে। ইউরিন প্রোডাকশন কমছে মানেই ওয়াটার বডিতে ধরে রাখতে পারবে এবং যে ডিহাইড্রেশন হয়েছে, নেগেটিভ ওয়াটার ব্যালেন্স মানে তো ডিহাইড্রেশন হয়েছে, সেটা তাহলে হবে না, অর্থাৎ শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে না। বোঝা গেল? এই ঘটনাটা কিন্তু কন্টিনিউ ঘটছে। তো ম্যাম থাইরক্সিন তাহলে ব্যালেন্সে থাকাটা দরকার সবসময়, নাকি? একদমই তাই। আচ্ছা, এই যে যেরকম এই কাজগুলো হলো, একই রকম ভাবে আমাদের হাইপোথ্যালামাস, ব্রেনে অবস্থিত হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটাও কিন্তু আমাদের ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করে এবং তার সাথে প্রস্টাগ্ল্যান্ডিন, প্রস্টাগ্ল্যান্ডিনও কিন্তু, প্রস্টাগ্ল্যান্ডিন নিজে কোনো কাজ করে না, কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন যখন সিক্রিশন হচ্ছে, প্রস্টাগ্ল্যান্ডিন কি করছে, এই যে এডিএইচ হরমোন, এডিএইচ হরমোনের উপরে ও কাজ করে। প্রস্টাগ্ল্যান্ডিন এডিএইচ হরমোনের যে সিক্রিশন সেটাকে রেগুলেট করে। আচ্ছা, আমি ব্রেনের ক্ষেত্রে বলি, ব্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে দুটো ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, এইটা তো হয়ে গেছে, এটা আমি ইরেজ করে দিচ্ছি। একটা হচ্ছে হাইপোথ্যালামাস, আরেকটা হচ্ছে ভ্যাসোমোটর নার্ভ। ভ্যাসোমোটর নার্ভ বা ভ্যাসোমোটর সিস্টেমও বলতে পারি।
গুলো কি মেইনলি এই হাইপোথ্যালামাস আমাদের এডিএইচ হরমোনের সিক্রেশন টাতে হেল্প করে। মানে কি, আমার যখন বডিতে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স হয়েছে, এই হাইপোথ্যালামাস তখন সিগন্যাল দেয়, একটা সিগন্যাল থার্স্ট সেন্টারকে সিগন্যাল দিচ্ছে, যার ফলে আমাদের জল তেষ্টা পাচ্ছে। আর একটা সিগন্যাল দিচ্ছে পিটুইটারিকে, যার ফলে পিটুইটারি এডিএইচ এর সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে দুটো ভাবে আমার বডিতে কিন্তু জলটাকে ধরে রাখার চেষ্টা হচ্ছে। একটা, বডিতে যে এক্সিস্টিং ওয়াটারটা রয়েছে সেটা যাতে বেরিয়ে না যায়। সেকেন্ড হচ্ছে, বাইরে থেকে যাতে আমি আরো জল নিতে পারি, কারণ এক্সিস্টিং ওয়াটার বডিতে কতটা আছে আমি তো জানি না। সেই জন্য বডি দুটো ভাবে ট্রাই করছে, হাইপোথ্যালামাস দুটো ভাবে ট্রাই করছে। একটা, পিটুইটারিকে বলছে এডিএইচ হরমোনের ক্ষরণটা বাড়িয়ে দাও, যাতে করে শরীর থেকে আর জল বেরিয়ে যেতে না পারে। এদিকে আমার থার্ড সেন্টারটাকেও বলছে, বা ভ্যাসোমোটর সিস্টেমকেও বলছে যে জল তেষ্টাটাকে বোঝাও শরীরকে, যাতে করে আমি বাইরে থেকে জল খেতে পারি। এবং তার ফলে আমার বডিতে ওয়াটার ব্যালেন্সটা মেনটেন হতে পারে। বোঝা গেল? এগুলোর মধ্যে কারোর কোনো ডাউট নেই, আশা করি ক্লিয়ার হয়েছে এগুলো। আর ম্যাম, হাংরি ফিল হওয়াটাও কি হাইপোথ্যালামাস থেকেই আসে সিগন্যাল? না, হাঙ্গারিটা আলাদা। হাঙ্গারটা হচ্ছে সেলের ক্ষেত্রে, যখন গ্লুকোজ লেভেল সেলের মধ্যে পৌঁছয় তখন হয় সেটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে যেটা দেখবো, যে একটা তো বললাম যে যদি ডেফিসিয়েন্সি হয় ওয়াটার, তাহলে কি হবে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হলে দ্যাট ক্যান বি ভেরি সিভিয়ার, মানে সেখানে মানুষের মৃত্যু পর্যন্তও হতে পারে যদি এক্সট্রিম ডিহাইড্রেশন পজিশনে চলে যায়, কারণ সোডিয়াম পটাশিয়াম ছাড়া ব্রেন চলবেই না। আমরা আগের দিনও পড়েছি সেটা। তো সেটা হচ্ছে ডিহাইড্রেশন। কিছু কিছু ক্ষেত্রে হয় ওয়াটার টক্সিসিটি। এক্সেস ওয়াটার কিন্তু হয় না। অনেক ক্ষেত্রে একটা কথা শুনবেন আপনারা, যে বেশি জল খাওয়াও ভালো, এটা কিন্তু নয়। আমার বডি সিস্টেম যদি সমস্ত ঠিক থাকে, আমার কিডনি যদি প্রপার ফাংশন করে, আমার লিভার যদি প্রপার ফাংশন করে, আমার ডায়েট যদি হেলদি থাকে, তাহলে আমি যদি জল বেশিও খাই, মানে বেশিও পান করি, সেটাও আমার শরীর থেকে বের করে দিতে সাহায্য করবে, বেরিয়ে যাবে, ওয়াটার রিটেনশন কিন্তু হবে না। তাই এক্সেস কনজাম্পশন অফ ওয়াটারের কমপ্লিকেশন ইউজুয়ালি হয় না। যেটা হয় সেটা হচ্ছে টক্সিসিটি হয়। কোনো কারণে বডিতে যদি এই অর্গ্যান গুলো ঠিক করে ফাংশন না করে, স্পেশালি কিডনি যদি প্রপার ফাংশন না করে, বা কিছু ক্ষেত্রে থাকে যাদের হার্ট ফেলিওরের প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওয়াটার রেস্ট্রিকশন থাকে। তখন সেই অবস্থাটাকে বলা হয় অ্যাসিডোসিস, বা জল জমে যাওয়া, যেটাতে পেটেও অনেক সময় জল জমে যায় এবং পেটটা ফুলে ওঠে, যেটাকে বলা হয় পট বেলি। অর্থাৎ কুঁজোর মতো, একটা কলসির মতন পেটটা ঠিক ফুলে যায়। একটা কলসির পেটটা যেরকম এইরকম টাইপের হয়, ঠিক সেরকম আমাদের পেটটাও ফুলে ওঠে। এই অবস্থাটাকে বলা হয় অ্যাসিডোসিস। সেইটার আলাদা একটা প্রবলেম রয়েছে লিভার ডিজিজের ক্ষেত্রে বা কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে, আদারওয়াইজ কিন্তু এই সমস্যা হয় না। কিছু প্রশ্ন আমাদের মধ্যে থাকে জল খাওয়ার ক্ষেত্রে। একটা তো বললাম যে এই বেশি জল খেলে সমস্যা হবে, এটা একটা কমপ্লিট মিথ। নেক্সট প্রশ্ন কি থাকে, যে খাবার যখন আমরা খাচ্ছি, খাবার খেতে খেতে জল খাওয়া যায় কিনা, বা খাবারের ঠিক পরেই কেন জল খাওয়া যায় না, এই একটা প্রশ্ন থাকে। এর কারণ কি, বিশেষত আমরা কখনোই খাবার খেতে খেতে তো জল খেতে বারণ করা হয়, বা খাবার খাওয়ার পরে জল খেতে বারণ করা হয়। তার কারণ হচ্ছে, আমরা যখন খাবার খাচ্ছি, মানে বা আমি নর্মালি যখন খাবার খাওয়ার কথা ভাবছি, আমি জাস্ট খেতে বসতে যাচ্ছি, আমি দেখেছি আমার কাছে কি খাবার আমাকে দেওয়া হয়েছে, তো এবার ওই অবস্থায় আমার বডি কিন্তু প্রিপারেশন নিচ্ছে খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য, এনজাইম সিক্রিশন করার প্রিপারেশনটা নিচ্ছে। তখন যদি আমি জল খাই, তাহলে কি হচ্ছে, ওই যে এনজাইম গুলো ডাইলিউটেড হয়ে যাচ্ছে, যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় বডির ডাইজেস্ট করার জন্য, সেটা অনেকটা ডিক্রিজড হয়ে যাচ্ছে। বেশি সমস্যা হয় যখন আমরা খাবার খেতে খেতে বা খাবার পরে জল খাই। এক তো খাবার খেতে খেতে জল খেলে খাবারের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে,
যার ফলে খাবারটা হজম করতে আমাদের অনেকটা সময় লাগবে। সেকেন্ডলি, ওই যে এনজাইম গুলো সিক্রেট হয়েছিল খাবারটাকে ডাইজেস্ট করতে, তারা পাতলা হয়ে গেছে, ডাইলিউটেড হয়ে গেছে জলে মিশে, ফলে তাদের পোটেন্সিটা কমে গেছে। তারা যেটা 1 ঘন্টায় করতে পারতো, পাতলা হয়ে যাওয়ার কারণে এখন তাদের সেটা 2 ঘন্টা সময় লাগছে। যার ফলে আমাদের খাবারটা ডাইজেস্ট করতে ডিফিকাল্ট হবে, ডাইজেস্ট করতে টাইম বেশি লাগবে। টাইম যত বেশি লাগবে তত আমাদের মেটাবলিক রেট কমতে থাকবে, মানে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের রেটটা কমতে থাকবে। সেই জন্যই খাবার খেতে খেতে বা খাবার খাওয়ার ঠিক পরেই আমরা জল খাবো। আমরা কখন জল খেতে পারি? খাবার হয়ে যাওয়ার পরে তার অন্তত পক্ষে 1/2 ঘন্টা পর, 45 মিনিট পরে আমরা জল খাবো। খাবারের আগেও যদি জল খাওয়া হয় তাহলে 15 মিনিট আগে জল খাচ্ছি। এই হ্যাবিটটাকে আমরা মেনটেন করবো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এই প্রশ্নগুলোই আমাদের থাকে ওয়াটার নিয়ে। এছাড়া আর কারোর কোনো প্রশ্ন মনে হচ্ছে যেগুলো হয়তো আমরা ইউজুয়ালি মানে ভেবে থাকি যে আদৌ এটা ঠিক না ভুল বুঝতে পারছি না, এরকম কিছু কারোর মনে হচ্ছে? আর আচ্ছা, বেশ, তাহলে কারোর কোনো ডাউট নেই আশা করি। ম্যাম ডাউট আছে। বলুন। বলছি ম্যাডাম, মানে একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের কত লিটার জলে 24 ঘন্টায় খাওয়া উচিত, মানে জলটা পরিমাণটা? 24 ঘন্টায় ওইভাবে বোঝা যায় না। অ্যাকচুয়ালি হচ্ছে সিম্পল হিসাব হচ্ছে আমাদের যখন জল তেষ্টা পাবে আমরা তখন জল খাবো। তাছাড়াও একটা সিম্পল ক্যালকুলেশন আমরা করে দিতে পারি, আমাদের যতটা আইডিয়াল বডি ওয়েট সেটা ইন্টু 50 ml আমরা কিন্তু করতে পারি। ইন্টু 50 ml পার ডে আমরা হিসাব করতে পারি। অর্থাৎ আমি যদি ধরে নিই আমার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 50 কেজি, হতে পারে আমার বডি ওয়েট হয়তো 60 কেজি, ঠিক আছে, বা 45 কেজি, সেটা ডিপেন্ড করছে না, আমি আইডিয়াল বডি ওয়েটকে বলবো। আমার আইডিয়াল বডি ওয়েট হয়তো 50 কেজি, তাহলে 50 ইন্টু 50 ml ইকুয়ালস টু আমি পাচ্ছি 2500 ml পার ডে। তাহলে এইটা আমার সারাদিনের মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা বলতে পারি জলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এটাও ডিপেন্ড করছে, যদি আমি সারাদিনে অনেক বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, প্রচন্ড পরিমাণে আমার ওয়াটার এক্সপ্রেশন হচ্ছে, তাহলে আমি এটা মাথায় রাখবো না যে না না আমার তো 2.5 লিটারের বেশি খাওয়া যাবে না, একদমই না। তখন আমি বেশি খেতে পারি, কারণ আমি জানি আমার এক্সপ্রেশনটাও হচ্ছে। একই রকম ভাবে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি সারাদিনে একদমই কাজ করছি না, তাহলে হয়তো আমার এই জলের পরিমাণটা কিছুটা কমেও যেতে পারে, তখন হয়তো সেটা কমে গিয়ে 2 লিটারেও আসতে পারে। সেটা ডিপেন্ড করছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর। আচ্ছা, একজন কেউ প্রশ্ন করেছে দেখলাম যে দাঁড়িয়ে জল খাওয়া উচিত, মানে হ্যাঁ এটাও একটা থাকে, বাট সেটা আমরা নিউট্রিশনের ভাষায় এই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা জোর দিই না। এটা হয়তো অন্য কোনো মতে, মানে আয়ুর্বেদিক মতে বা এই ধরনের মতে আমরা হয়তো ভেবে বলে থাকি, বাট এটার অ্যাকচুয়াল কতটা সায়েন্টিফিক বেস রয়েছে সেটা নিউট্রিশনালি এখনো প্রুভড নয়। সেই জন্য এইটা নিয়ে আমরা খুব একটা কেউ কিছু অতটা বদার্ড না হলেও হবে। ঠিক আছে, আচ্ছা, আর প্রশ্ন কারণ? বলছিলাম যে ম্যাম, আপনি বলছিলেন তো অনেক খাবারের মধ্যে জল থাকে, তো খালি খাবারগুলো খেয়ে যদি জল না খেয়ে থাকা হয় তো কতক্ষণ পর না, সেটা তো ডিহাইড্রেশন হতে একদমই পারে? করা যাবে না, সেটা হবে না। কারণ হচ্ছে খাবারের মধ্যে যে জলটা থাকে সেটা ভীষণ মিনিমাম অ্যামাউন্টে জল থাকে। ঠিক আছে, তো সেইটা মানে শুধুমাত্র জল খেলাম না, শুধু খাবারগুলো খেলাম, তাতে কিন্তু আমাদের জলের চাহিদা পূরণ হবে না। সারাদিনের এই যে জলের চাহিদাটা, এটা আমি পূরণ করতে পারবো না। আর আমি যদি মনে করি শুধুমাত্র খাবার খেয়ে আমি এই জলের চাহিদা পূরণ করব, তাহলে আমাকে অনেকটা পরিমাণ খাবার খেতে হবে, যেটাকে ডাইজেস্ট করতে গেলেও আমার জল লাগবে। ঠিক আছে, কারণ মেটাবলিক ওয়াটার থেকে এই যে প্রথমের দিকে আমরা যে জলের এতগুলো ফাংশনস করলাম, এই এতগুলো ফাংশনস কিন্তু শুধুমাত্র মেটাবলিক ওয়াটার থেকে আসা সম্ভব নয়। মেটাবলিক ওয়াটারটা তার নিজস্ব কাজের জন্য ইউজ হচ্ছে, আমাদের বাকি যে বডি ফাংশনস গুলো রয়েছে সেখানে খুব একটা ইউজ হয় না। বাকি প্রত্যেকটা কাজের জন্য ব্লাড ভলিউম থেকে শুরু করে লুব্রিকেশন, সলিউশন, সলভেন্ট হিসেবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের আলাদা করে জলের প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা
ওকে, আর ম্যাম ঘাম দিয়ে যে হুম। বেরিয়ে যায় ওই জলটা কি একদম হুম। কাজ করে না? জাস্ট বডি থেকে বেরিয়ে যায় কোনো কাজ না বেরিয়ে করে? যাচ্ছে, হ্যাঁ, ওটা কাজ কি করবে? ওটা তো মানে যেগুলো এক্সেস জল সেগুলোই আমাদের শরীর থেকে বেরোচ্ছে। ঠিক আছে ম্যাম। হুম। আর কোনো প্রশ্ন ম্যাম, এটা? ডিফারেন্ট অর্গানে জল কি করে জমে? হুম। অর্গানে জল কি করে জমে এটা বললেন? হ্যাঁ ম্যাম। অর্গানে জল জমছে হচ্ছে সব অর্গানে তো জল জমে না, স্পেশালি লিভারে জল জমতে পারে। সেটা লিভার যখন প্রপারলি ফাংশন করছে না, তখন কিডনি আর লিভারের সাথে একটা কানেকশন রয়েছে। তো লিভার যখন প্রপারলি ফাংশনস করছে না, তখন কিন্তু ওই এক্সেস টক্সিনস গুলো জমে থাকছে এবং জলটাও জমে থাকছে। সেটা লিভারেই হয় স্পেশালি, অন্য অর্গানের ক্ষেত্রে হয় না। হুম। ওআরএস কিভাবে তৈরি করব? ওআরএস আমরা বাড়িতে বানাতে পারবো, মানে বাড়িতে জাস্ট প্লেন নুন চিনির সলিউশন যেটা আমরা বানাই, সেটাই হচ্ছে ওআরএস বাড়িতে বানানোর জন্য। ম্যাম, ওটা কতটা পরিমাণ সেটা আমি জিজ্ঞাসা করলাম। আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি যে 1 লিটার যদি ফুটন্ত জল হয়, ঠিক আছে, তাহলে সেই 1 লিটার জলকে মোটামুটি ভাবে 20 মিনিট ধরে ফুটিয়ে তারপরে তার মধ্যে, সেটা যদি 1 গ্লাসের হিসাব করি, 1 গ্লাস ইকুয়ালস টু আমরা 250 থেকে 300 ml এর মধ্যে ধরতে পারি একটা গ্লাসের হিসেব। তাহলে তার মধ্যেই আমরা কিন্তু ওই মানে যে জলটা নর্মালি মেশাতে পারি ঠান্ডা করে, জলটাকে অবশ্যই ঠান্ডা করে সেখানে আমরা জাস্ট 1 চিমটে নুন দিতে পারি, আহ 2 চামচ, 1 থেকে 2 চামচ চা চামচের 1 থেকে 2 চামচ চিনি, এবং তার সাথে আধখানা পাতিলেবুর রস একসাথে মিক্স করে আমরা দিতে পারি। চিনি থেকে আমরা পাচ্ছি গ্লুকোজ, পাতিলেবুর রস থেকে পাচ্ছি পটাশিয়াম, নুন থেকে পাচ্ছি সোডিয়াম। এই তিনটের কম্বিনেশন হবে ওআরএস। হুম। এবং সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, কেউ যদি প্রচন্ড বেশি ভাবে কারো ডিহাইড্রেশন হয়ে গেছে, তাহলে তাকে এভরি 15 মিনিটস, এভরি 30 মিনিটস এর ইন্টারভেলে কিন্তু তাকে ওই 1 গ্লাস করে ওআরএস ওয়াটার দিতে হবে। কিন্তু ম্যাম চিনি তো খাওয়া হুম। বারণ, মানে চিনি তো খাওয়া যাবে না বলে। হ্যাঁ, হ্যাঁ, সেটা সুগারের হচ্ছে কথা কি আমাদের বলবো? রেগুলার ইউজের জন্য, কিন্তু যখন আমার বডিতে ইনস্ট্যান্ট গ্লুকোজ দরকার তখন আমরা ওটাই নেব। হুম। এছাড়াও আমরা নিতে পারি ফ্রুট জুস, কারণ ফ্রুট ম্যাম, বলছি জুসের মাধ্যমে চিনির আমরা বদলে কিছুটা গুড় পটাশিয়াম তো পাবো। দিতে পারি না জলেতে? কি কি দেবো? গুড় হ্যাঁ, চিনির বদলে। দিতে পারি। হ্যালো ম্যাডাম। আর একটা প্রশ্ন ছিল, বলছি যে কিশমিশের জলের সাথে যদি আমি মানে হুম। নর্মাল জল সারা রাত ভিজিয়ে যেমন হুম। সকালে যেটা খাই, ওটার সাথে যদি গরম জল মিক্সড করে খাই কোনো প্রবলেম হবে? না, প্রবলেম কিছু হবে না। ঠিক আছে। হুম। হ্যালো ম্যাডাম, চিনির বদলি বলুন। চিনি বিকল্প গুড় দেওয়া যায় না? হ্যাঁ, ওটাই তো উনি বললেন, গুড় দিতে পারি বা মধু দিতে পারি, এগুলো দিতে পারি। যদিও সেটা গ্লুকোজ নয়, শরীরে ভেঙে গ্লুকোজ তৈরি করবে, সেটা তো সুক্রোজ হিসেবে আসবে, বডিতে ডাইস্যাকারাইড হিসেবে আসবে। গ্লুকোজ কেন দেওয়া হয়? ইনস্ট্যান্ট এনার্জির জন্য। এবার আপনি যখন সুক্রোজ দিচ্ছেন মানে মধু বা গুড় দিচ্ছেন, সেটা আগে আপনার বডিতে ভাঙবে, তারপরে গ্লুকোজ তৈরি করবে, ঠিক আছে? সেই কারণে চিনিকে দেওয়া হয় এই অবস্থায়। ম্যাডাম লাংসে জল জমে কেন? লাংসে জল জমে যায় হচ্ছে বেসিক্যালি যখন আমাদের লাংসটা, এই ধরুন স্মোকিং এর কারণে বা পলিউশনের কারণে, যখন লাংসের যে সেলগুলো সেগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে বলা হয় যে ওয়াটার রিটেনশন হচ্ছে। হুম। এটা অ্যাকচুয়ালি পুরোটাই কিন্তু রেগুলেটেড হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতে এই লিভার, কিডনি, এই সব কিছু থেকে রেগুলেটেড হচ্ছে, এবং তারপরে কোনো একটা স্পেসিফিক অর্গানে গিয়ে জলটা জমে যাচ্ছে। আলাদা করে কোনো একটা অর্গানে জল জমেছে মানে শুধুমাত্র ওই অর্গানটারই সমস্যা, সেটা হয় না কিন্তু। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যালো বলুন। হ্যালো বলুন। ম্যাডাম, পায়ে এডিমা যেটাকে বলে, পা ফুলে যায়, যেটা জল জমে যায় পায়ে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এগুলো আলাদা আলাদা নিউট্রিয়েন্টস এর ডেফিসিয়েন্সির জন্য হয়। ইনফ্যাক্ট ইডিমা তো আমরা এর আগে দেখেছি, আয়রন ডেফিসিয়েন্সি মানে যদি অ্যানিমিয়া হয় তাহলেও ইডিমা হতে পারে, পায়ে জল জমে যেতে পারে। বা অন্যান্য ভিটামিনস এর অভাবেও জমে যেতে পারে জল। এছাড়াও ওই যেটা বললাম অ্যানিমিয়ার কারণে কিন্তু ইডিমা হওয়ার চান্স বাড়ে। কিডনি ডিসঅর্ডার হলে তখনও পায়ে জল জমে যায়।
হ্যালো ম্যাডাম, যারা মেয়েরা ধূমপানও বলুন। করে না কিছু না তাদের কেন জল জমে যায়? হুম। জল জমার কারণ কিন্তু শুধুমাত্র স্মোকিং নয় বললাম, কি বললাম, সবটাই আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে রেগুলেটেড হচ্ছে, লিভার, কিডনি এগুলো থেকে, এবং তার সাথে সাথে ডাইজেশনের সমস্যাটার জন্য বলছি। ধরুন আপনার দীর্ঘদিন ধরে কোনো স্ট্রেস রয়েছে, বা হয়তো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কারোর ডাইজেশনের সমস্যা, অ্যাসিডিটির প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, এগুলো দীর্ঘদিনের একটা প্রবলেম, সেটা চলতে থাকছে এবং সেটা রিকভার হচ্ছে না। তারপরে গিয়ে শরীরের এক একটা অর্গানের মধ্যে কিন্তু এই টক্সিনস গুলো জমতে থাকে, শুধু জল নয়, জলের সাথে তখন ওই টক্সিনস গুলো জমতে থাকে। হুম। হ্যাঁ। হ্যালো ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। বলছিলাম আমি এখন রাঁচিতে আছি, আমার বাচ্চা 4 বছরের বাচ্চা, হঠাৎ ওই নাক দিয়ে মানে ব্লাড আসছে, 2-3 বার এসছে। এটা কি তো না খাওয়ালে, তো এর সলিউশন কি আর আপাতত দেওয়া যেতে পারে একটু যদি বলেন তো দেখুন, ভালো। আপাতত সলিউশন তো ওইভাবে বলা যায় না, বাট স্টিল একটু ঠান্ডা কোনো কিছু আহ, যদি এক্সপোজ করা যায় আমি ভালো হয়, ডাবের মানে নাকে যদি ডাবের জল বরফ দিয়েছি। রাখা যায়, হ্যাঁ সেটা তো অবশ্যই। আর নাকে দুটো সাইডে যদি একটু ঠান্ডা কম্প্রেস কিছু করেন বরফ দিয়ে, সেটা একটা ইনস্ট্যান্ট কাজের জন্য বললাম। এছাড়াও ঠান্ডা জাতীয় খাবার তাকে দিতে হবে এবং জল বেশি করে খাওয়াতে হবে। গরম প্রচন্ড কি ওখানে এখন? হ্যাঁ হ্যাঁ, গরম আছে। বডি প্রচন্ড ভাবে ডিহাইড্রেটেড হয়ে গেছে। এই যে একটু আগেই আজকে বললাম, বডিতে ওয়াটার টেম্পারেচারটাকে মেনটেন করতে, সরি, আমাদের বডি টেম্পারেচারটাকে মেনটেন করতে হেল্প করে ওয়াটার। তো বডি টেম্পারেচারটা বেড়ে গেছে প্রচন্ড ভাবে, সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। তাই জন্য যেমন খাবারে আমাদের শরীর ঠান্ডা থাকবে সেই ধরনের খাবার দিতে হবে, জলীয় খাবার বেশি করে দিতে হবে। হুম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ। হ্যাঁ রে, আপনি ই করতে পারেন, ওই দুই দুই ফোঁটা তুলসী দিতে পারেন, স্যাভেল তুলসী ড্রপ। হ্যাঁ স্যার, ওটাও দিয়েছি, তুলসী ড্রপ দিয়েছি। হ্যাঁ, উপকার পাননি? হ্যাঁ একটু কমেছে, কিন্তু ওই কালকের হয়েছিল, আজকে স্যার আবার দেখছি যে নাক থেকে তার জল, মানে খাওয়া দাওয়ার ব্লাড। এটা ঠিক নেই, শুধুমাত্র তো তুলসী ড্রপ দিলে তো হবে না, তার সাথে খাওয়ার প্যাটার্নটাকেও ঠিক রাখতে হবে। সেই প্যাটার্নটা লাউ, ঠিক করুন, জলীয় খাবার বেশি করে দিতে হবে তাকে। হ্যাঁ লাউ, হুম। পেঁপে, এগুলো জাতীয় খাবার খাওয়ান। ওকে যে ওকে। ধরনের খাবারগুলোর মধ্যে ময়েশ্চার কন্টেন্ট বেশি, মানে জলীয় খাবার যেগুলো, সেইগুলো বেশি করে দিতে হবে। এবং কোনো ভাজা ফর্মে নয়, মানে তেল জাতীয় খাবার হিসেবে নয়, সেগুলোকে বয়েলড ফর্মে দিতে পারলে ভালো হয়, বয়েলড বা স্টিমড ফর্মে দিতে পারলে ভালো হয় সেটা। হ্যাঁ। ওকে ম্যাডাম, হ্যালো ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলুন। বলছি ম্যাডাম, মানে অ্যালোপ্যাথিতে তো 8,500 রকমের রোগ আছে, তো হুম। সেগুলোর ইংরেজি নাম এবং বাংলা নাম এবং কি কি কারণে রোগগুলো হয়, এগুলো যদি পিডিএফ পাওয়া যেত তো খুব ভালো হতো। না, এগুলো সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয় এভাবে। হুম। মানে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে কি? না না না, ওইভাবে পাওয়া যাবে না সেটা, সেটা আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। হুম। তো থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা ক্লাসটাকে, আমাদের ডিসকাশনটাকে এখানেই কমপ্লিট করছি। এইটার মাধ্যমে আমাদের যে ফার্স্ট পার্ট বেসিক ফুড অ্যান্ড নিউট্রিশনের, সেটা কমপ্লিট হলো। এরপরে আমরা সেকেন্ড পার্ট, অর্থাৎ ডিফারেন্ট ডায়েট এবং ডায়েটারি টেকনিক্স সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এক্সাম আপনাদের জানিয়ে দেওয়া হবে, মোস্ট প্রবাবলি আপনাদের মে মাসের লাস্ট উইকে হতে পারে। এখনো অবধি যেগুলো হলো, মানে আপ টু ওয়াটার, এগুলো থাকবেই, এটা ভালোভাবে মাথায় রেখে দিন, রিভাইজ করতে থাকুন। এবং তারপরে যদি এক্সট্রা কিছু চ্যাপ্টার্স থাকে, মানে পরের যে চ্যাপ্টার্স গুলো আমরা পড়বো, তার মধ্যে যদি কোনো এক্সট্রা কোনো টপিক অ্যাড করার হয়, সেটা আমি বলে দেবো পরে। হুম। আপাতত হ্যালো এই ম্যাডাম, 8টা চ্যাপ্টার থাকবে। প্রফেশনাল Okay? স্কিলটাও থাকবে? কোনটা? প্রফেশনাল স্কিল যেটা শেয়ার করায়, ওটা কি না না এক্সামে না না, থাকবে? ওইটা না, না ওগুলো প্র্যাকটিক্যাল নলেজ বেসড ক্লাস, ওগুলো থাকে না এক্সামে। থিওরি নলেজ ম্যাম যতদূর পড়ানো হয়েছে সবটাই থাকবে নাকি? এটা থাকবে, হ্যাঁ। ওয়াটার পর্যন্ত যা যা হলো, ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান বডি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এই 8টা চ্যাপ্টার থাকবেই। ঠিক আছে। এমসিকিউ এর সাথে কোশ্চেন। যদি এক্সট্রা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, 25 নম্বরের প্রশ্ন, 30 মিনিট সময়, অনলাইন মোডে হবে, আপনারা যখন ইচ্ছে পরীক্ষা দিতে পারবেন। হুম। প্র্যাকটিস কব থেকে হবে? কিসের প্র্যাকটিস? মানে যেগুলো পড়িয়েছেন, তার মানে বলেছিলেন না যে একটু আধটু মানে কিরকম কি কোয়েশ্চেন্স আসবে বা এইগুলো বলছি আর কি। সেটা পরীক্ষার আগে প্রশ্ন ডিসকাস উত্তর করে দেবো। pattern। হ্যাঁ, আগে তো পরীক্ষা মানে
ডিসাইডেড হোক, পরীক্ষার আগে একটা রিভিশন ক্লাস থাকবে এক্সাম প্যাটার্ন নিয়ে, তখন আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। কোনো পেশেন্টের যেমন তাকে আমরা বলেছি যে ওই যে টক্সিন বের করার জন্য ওরা লিভার ডিটক্সটা ব্যবহার করছে, ওর আগে আমাশয় ছিল, কিন্তু যা যা আমাদের এই যে নিউট্রিশনে যা যা যেভাবে হয় ভালো হয়েছে, কিন্তু এখনো সে যে ওই ডিটক্স ব্যবহার করছে, এখনো তার কিন্তু পায়খানার শেষে প্রতিদিনই একটু হড়হড়ে টাইপ বেরোয়। ওটা কি টক্সিন হতে ওটা পারে না? তার টক্সিন হতে পারে, মিউকাস আছে, এখনো শরীর সম্পূর্ণ ঠিক হয়নি, ফুড প্যাটার্ন এখনো চেঞ্জ হয়নি, সেই জন্য কিন্তু ওই মিউকাসটা বেরোচ্ছে। মিউকাসটা যদি বেরিয়ে যায়, ওর কি যেটা খারাপ হয়ে গেছিল, ওই যে আমরা বলি যে নাড়ি বলি, আমাদের অনেক হাত নাড়ি থাকে, ওইটার কি গাগুলো কি কোনো কিছু ড্যামেজ হয়ে সেইগুলো বেরোয় নাকি? এবার ডিপেন্ড ওইটা করছে যে মিউকাসের ধরনটা কেমন, বা এখন এই মুহূর্তে ওনার খাওয়া দাওয়ার ধরনটা কেমন, সেটার উপরে ডিপেন্ড করছে। খাওয়া দাওয়া পুরো ওটা তো আমাদের পুরোটা আমরা না যেমন জানলে বলি, বললে হবে না। খাওয়া দাওয়া আমরা যে প্যাটার্নে বলি আমাদের ফিওনাতে সেরকমই করছে। তাহলে মিউকাসটা যেটা বেরোচ্ছে, রিমেনিং মিউকাসটা রয়েছে, সেটা হয়তো বেরোচ্ছে, দ্যাট ইজ নট আ বিগ থিং। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকের মতন তাহলে আমরা এখানেই আমাদের ডিসকাশনটা কমপ্লিট করছি। আবার নেক্সট উইকে দেখা হচ্ছে সবার সাথে। ওকে।